হ্যালো এইচএসসি 26, আশা করি সবাই ভালো আছো। তো যথারীতি তোমাদের এক ক্লাসে এক চ্যাপ্টারে যেই আমাদের কমিটমেন্ট ছিল, ওই কমিটমেন্ট অনুযায়ী আমরা ধারাবাহিকভাবে তোমাদেরকে একটা একটা করে চ্যাপ্টার দিয়ে যাচ্ছি। এবং কেমিস্ট্রিতে অলরেডি 4টা লেকচার দেওয়া হয়েছে, এবং গত লেকচারে আমি তোমাদেরকে মৌলের ধারণা ও রাসায়নিক গণনা চ্যাপ্টার 6 চেষ্টা করছি সাধ্য মতো পড়ানোর জন্য। এবং তোমাদের চ্যাট বক্সে বা আমাদের কমেন্ট বক্সে তোমাদের বিভিন্ন ধরনের রিপ্লাই দেখে ভালো লাগছে, এবং হয়তোবা কারো না কারো এই ক্লাসটা উপকারী অবশ্যই আসবে। তো কথা না বাড়িয়ে আজকে আমরা 2 ঘন্টার মধ্যে রাসায়নিক বিক্রিয়ার কিছু প্রয়োজনীয় এমসিকিউ এবং সম্পূর্ণ অধ্যায়কে কভার করে এবং তোমার ব্রেন স্টর্মিং হয়ে যায় এমন কিছু এমসিকিউ দেখবো। তো চলো আমরা দেরি না করে শুরু করে দিই আমরা আজকের ক্লাসটা। তো আজকের ক্লাসে আমাদের যেটা চ্যাপ্টার 7 খুবই গুরুত্বপূর্ণ। এটার গুরুত্ব কতটুকু এটা তোমরা পুরো খুব মজা, আর বোঝার মতো অনেক কিছু এখানে আছে। হ্যাঁ, এই চ্যাপ্টারটা পড়ে খুব মজা। তো চলো, 1 নম্বরে যেমন খুব শুরুতে একটা এমসিকিউ দেওয়া আছে, একটা বিক্রিয়া, এবং এই বিক্রিয়াটা ভেরি ইম্পর্টেন্ট। কেন? এই বিক্রিয়াটাতে বলছে যে একটা বিক্রিয়া দেওয়া আছে, এখানে আমরা যদি সলিউশন আসি, যে ম্যাগনেসিয়াম নাইট্রেট দেওয়া আছে Mg, এটার ব্যালেন্সিংটা খুব ইম্পর্টেন্ট, এটা প্রচুর পরীক্ষায় আসছে। এখানে 2 অণু দিবা, 2 অণু ম্যাগনেসিয়াম অক্সাইড আসবে, 4 অণু নাইট্রোজেন ডাইঅক্সাইড, আর হচ্ছে অক্সিজেন আসবে। ঠিক আছে? অর্থাৎ প্রথম কোশ্চেনে আমাকে যেটা চাওয়া হয়েছে, এই বিক্রিয়াটাকে পূর্ণ করা। এই বিক্রিয়াটা ভেরি মাচ ইম্পর্টেন্ট। এই বিক্রিয়াটা কম বেশি বিভিন্ন পরীক্ষায় অনেকবারই আসছে, যে ম্যাগনেসিয়াম নাইট্রেটের যে তাপীয় বিয়োজন এবং এই বিয়োজনের মাধ্যমে যে বা যারা উৎপন্ন হয়, এটা প্লিজ এইটা কাইন্ডলি আমি বারবারই বলবো, এই বিক্রিয়াটা অন্ততপক্ষে জানা তোমার জন্য ফরজ দায়িত্ব। হ্যাঁ, তাহলে আমাদের প্রথমটা অ্যান্সার কোনটা? NO2। ওকে, প্রথমটা কোয়েশ্চেন খুবই স্বাভাবিক, খুবই সহজ একটা কোয়েশ্চেন ছিল। পরবর্তীতে এই কোয়েশ্চেনটা আলটিমেটলি দেয়ার সাম মিস্টেকস, এখানে আমাদের স্লাইডে কিছু মিস্টেক হয়েছে। তারপর আমি বলে দিচ্ছি, এটা হ্যাবারোস পদ্ধতিতে অ্যামোনিয়া উৎপাদনের বিক্রিয়া। এটাতে আমরা 3 অণু হাইড্রোজেনের সাথে আমরা 1 অণু নাইট্রোজেনের বিক্রিয়া দিই, এবং এই বিক্রিয়ায় 2 অণু অ্যামোনিয়া উৎপন্ন হয়, এবং এটা একটা তাপ উৎপাদী বিক্রিয়া। (92 কিলোজুল)। ঠিক আছে? এই বিক্রিয়ায় আমাদের বেসিক্যালি প্রভাবক হিসেবে কাজ করা হয় আয়রনকে বা লৌহ চূর্ণকে। ঠিক আছে? তো এখানে যে অপশনগুলো দিছে আলটিমেটলি মানে এখানে অ্যান্সারটা বেসিক্যালি হবে আমাদের, যেটা অ্যান্সার যে প্রভাবক হিসেবে কোনটা ব্যবহার করা হয়, অ্যান্সার হচ্ছে আমাদের আয়রন প্রভাবক হিসেবে ব্যবহার করা হয়। ঠিক আছে? অর্থাৎ এই হ্যাবারবোস পদ্ধতিতে অ্যামোনিয়া উৎপাদনের প্রক্রিয়া কোনটা আমাদের প্রভাবক হিসেবে ব্যবহার করা হয়, এইটা জাস্ট এখানে একটু আমাদের আনফরচুনেটলি যে আমাদের যে টাইপিস্ট উনি একটু ভুল করে ফেলছে, মানে কেউ মানে মনের অনিচ্ছাকৃতভাবে ভুলটা হয়েছে। তো এটাকে আমি একটু করে দিই, দাঁড়াও, ফিল কালার করে দিই। ওকে, এটার ক্ষেত্রে যে ম্যাগনেসিয়াম ক্লোরাইডের সাথে এখানে যে কত অণু পানি সংযুক্ত থাকে, এটা বেসিক্যালি আমাদের কত অণু হবে? বেসিক্যালি ম্যাগনেসিয়াম ক্লোরাইডের সাথে 6 অণু পানি থাকে। ঠিক আছে? ছয় অণু পানি হবে, এটা অ্যান্সার হচ্ছে 6। এটা অ্যান্সার হচ্ছে 6। ওকে, পানি যোজন বিক্রিয়া যেটা। ওকে, এরপরে খুবই ইম্পর্টেন্ট একটা বিক্রিয়া, এই যে বিক্রিয়াটা এখানে দেওয়া হয়েছে, এই বিক্রিয়াটার ক্লাসিফিকেশন ভেরি ইম্পর্টেন্ট। এটা তোমার জানার জন্য, এটা দেখবে ইন্টারে তোমাদের মৌলের পর্যাবৃত্ত ধর্ম এবং রাসায়নিক বন্ধনের একটা চ্যাপ্টার আছে, ওই চ্যাপ্টারটা টপিক আছে আদ্র বিশ্লেষণ। এই যে সিলিকন
টেট্রাক্লোরাইডের সাথে 4 অণু পানির বিক্রিয়ায় যেটা উৎপন্ন হলো, এই বিক্রিয়াটার নাম হচ্ছে হাইড্রোলাইসিস। যদি পানিতে দ্রবীভূত হয় তাহলে হচ্ছে একটা জিনিস, আর যেটা পানি দ্বারা বিয়োজিত হয় ওটাকে বলা হয় হাইড্রোলাইসিস। এই ক্ষেত্রে আমাদের যেটা উৎপন্ন হয়েছে কোন শ্রেণীর বিক্রিয়া? এটা আর্দ্র বিশ্লেষণ বা হাইড্রোলাইসিস। এটা হচ্ছে আমাদের আর্দ্র বিশ্লেষণ অথবা কি হাইড্রোলাইসিস। ঠিক আছে, এবং এটা নিয়ে যদি একটু লিখি, দেখেন এই সিলিকন টেট্রাকার্বনিল যেটা, সরি টেট্রাক্লোরাইড, এখানে এই ক্লোরিনটা হচ্ছে মাইনাস অংশ আর সিলিকনটা হচ্ছে প্লাস। ওকে, ক্লোরিনটা আমাদের মাইনাস অংশ যেহেতু, আর সিলিকনটা হচ্ছে প্লাস। আর পানির ক্ষেত্রেও আমার কি থাকে? H প্লাস আছে আর OH মাইনাস আছে। দেখেন এই ক্ষেত্রে 4টা ক্লোরিনকে 4টা প্লাস রিপ্লেস করবে, তাহলে 4 অণু HCl তৈরি হবে। আর 4টা সিলিকন প্লাসের সাথে 4টা হাইড্রোক্সাইড আয়ন যুক্ত হবে, এটার নাম হচ্ছে সিলিসিক অ্যাসিড। আর্দ্র বিশ্লেষণে সে এটাকে বিশ্লেষিত করতেছে, এটার নাম হচ্ছে সিলিসিক অ্যাসিড। সিলিসিক অ্যাসিড, হ্যাঁ, এটার নাম হচ্ছে সিলিসিক অ্যাসিড। এটা এই টপিকটা হচ্ছে হাইড্রোলাইসিসের। বা আর্দ্র বিশ্লেষণ, হাইড্রোলাইসিস বা আর্দ্র বিশ্লেষণ, পানি দ্বারা বিশ্লেষিত হবে। ওকে, খুব ইম্পর্টেন্ট, ভেরি মাচ ইম্পর্টেন্ট। নিচের কোনটি অম্লধর্মী? এই ক্ষেত্রে যে অপশনগুলো আছে, দেখো OH দেখলেই বোঝা যাচ্ছে যে বেসিক্যালি এগুলা ক্ষার, হ্যাঁ, নর্মালি এগুলা ক্ষার। কিন্তু সিলিকন অক্সাইড আর ম্যাগনেসিয়াম অক্সাইড, এখানে একটা কথা বলি, যদি ধাতুর অক্সাইড হয়, যদি ধাতুর অক্সাইড হয় ধাতুর অক্সাইড হচ্ছে ক্ষারধর্মী, আর অধাতুর অক্সাইড হচ্ছে সাধারণত অম্লধর্মী। ঠিক আছে, তাহলে ইটস এ ভেরি অবভিয়াস কেস, এখানে আমাদের যে ম্যাগনেসিয়াম অক্সাইড আছে এটা ক্ষারধর্মী, আর সিলিকন ডাইঅক্সাইড যেটা আছে এটা হচ্ছে অম্লধর্মী। তাহলে আমাদের অ্যান্সার কোনটা? যেহেতু অধাতুর অক্সাইড সিলিকন ডাইঅক্সাইড, এটা হচ্ছে আমাদের অম্লধর্মী বা অ্যাসিডিক ইন নেচার। হ্যাঁ, এটা হচ্ছে অ্যাসিডিক ইন নেচার। এত মোটা আসছে কেন? ওকে, বুঝতে পারছেন? ক্লিয়ার? ওকে, দেখেন এরপর যাই। একটা বিক্রিয়া দেয়া আছে, বিক্রিয়াটিতে দর্শকায়ন কয়টি? দর্শকায়ন হচ্ছে তারা যারা বিক্রিয়া শেষে তাদের জারণ মানের কোনো ধরনের পরিবর্তন হয় না। যেমন এই বিক্রিয়াটাকে যদি আমি একটু ভেঙে লিখি, এখানে 2টা Fe2+ আয়ন আছে, প্লাস এটা থেকে 4টা ক্লোরাইড আয়ন আসে, ক্লোরিন অণু আছে যার জারণ মান 0। বিক্রিয়ার মাধ্যমে এখানে তৈরি হচ্ছে 2টা ফেরিক আয়ন আর 3টা ক্লোরাইড আয়ন। এখানে খেয়াল করে দেখো, এই বিক্রিয়ায় ব্যবহৃত এই যে ক্লোরাইড আয়ন আছে এটার কিন্তু জারণ মান কোনো ধরনের চেঞ্জ হচ্ছে না। এখানে আয়রনেরও জারণ মান চেঞ্জ হচ্ছে, আবার ক্লোরিন থেকে বিক্রিয়ার মাধ্যমে ক্লোরাইড আয়ন সৃষ্টি হচ্ছে, এখানেও কিন্তু জারণ মানের পরিবর্তন হচ্ছে। এটা তো একটা জারণ বিজারণ বিক্রিয়া। জারণ বিজারণ বিক্রিয়ায় যাদের জারণ মান চেঞ্জ হয় না তাদেরকে আমরা কি বলি? দর্শকায়ন। কারা? যাদের জারণ মান চেঞ্জ হয় না। ওকে, তাহলে আমাদের সঠিক উত্তর কোনটা? সঠিক উত্তর হচ্ছে আমাদের জারণ, এখানে বলে জানি কয়টি? 4টি। বিক্রিয়ক অংশে ব্যবহৃত 4টা ক্লোরাইড আয়ন আমার এখানে
কি হচ্ছে? দর্শকায়ন, যাদের কোনো ধরনের জারণ মানের পরিবর্তন হয় না। এরপরে বলছে নিচের কোনটি বিজারক? খুব সহজ। কোনটি বিজারক বা কোনটি জারক এগুলা বললে, এখানে যেহেতু ক্যাটায়ন অথবা অ্যানায়ন বা বিভিন্ন রকমের জিনিস দিছে, এখানে আমি একটা জিনিস লিখি, দেখো সাধারণত ধাতু যারা, ধাতু থেকে আসে কি? ক্যাটায়ন। এটা অবভিয়াসলি এই বয়সে এসে আপনি এটা অবশ্যই জানেন, ধাতু যারা এরা হচ্ছে বিজারক। তাহলে ধাতু থেকে যারা আসছে ক্যাটায়ন, এরা অবশ্যই কি? জারক। আবার দেখেন একই রকম ভাবে আমরা যদি অধাতুর কথা বলি, অধাতু থেকে আসে অ্যানায়ন। ধাতু যা হবে অধাতু ঠিক তার ব্যতিক্রমটা হবে। তাহলে বলুন তো অধাতু কি হবে? অধাতু হচ্ছে, অধাতব অণুগুলো হচ্ছে জারক, আর অ্যানায়ন গুলো হচ্ছে কি? বিজারক। তাহলে এবার আপনি আমাকে বলেন যে নিচের কোনটি বিজারক? তাহলে ক্যাটায়ন গুলো তো অবশ্যই এখানে বিজারক না, ক্যাটায়ন গুলা বিজারক না, ফ্লোরিন আমাদের হচ্ছে জারক। তাহলে অ্যানায়নটা আমাদের কি? আমাদের কোশ্চেন অনুযায়ী আমাদের অ্যানায়ন গুলা, এই অ্যানায়ন গুলো হচ্ছে কি? বিজারক। কারণ ধাতু হইলে বিজারক হইতো, কিন্তু ধাতু থেকে আসা ক্যাটায়ন গুলো অলওয়েজ জারক, আর অ্যানায়ন গুলা অধাতু গুলা জারক, কিন্তু তাদের থেকে আসা অ্যানায়ন গুলো হচ্ছে কি? আমাদের বিজারক। ওকে, ওকে, বুঝতে পারছেন আশা করি? খুব ইম্পর্টেন্ট। এরপরে যেটা, এই যে বিক্রিয়াটা, এই বিক্রিয়ায় বলছে এক্স যৌগটিতে, খুবই সহজ। এখানে যেটা দেয়া আছে NH4CnO, এখান থেকে এটা যেটাতে কনভার্ট হয় H2NCONH2, অ্যামোনিয়াম সায়ানেট থেকে সে ইউরিয়াতে কনভার্ট হয়েছে। এই বিক্রিয়াটা হচ্ছে সমানুকরণ বিক্রিয়া। হ্যাঁ, এই বিক্রিয়াটা হচ্ছে আমাদের কি? সমানুকরণ বিক্রিয়া, যাদের আণবিক সংকেত সেম কিন্তু গাঠনিক সংকেত ভিন্ন। বলছে সৃষ্ট যে যৌগটা আছে, এই এক্স যে কম্পাউন্ডটা আছে, এই এক্স কম্পাউন্ডটাতে টোটাল পরমাণুর সংখ্যা কি? এখানে টোটাল পরমাণু দেখেন তো কয়টা আছে? আমি যদি ধারাবাহিক চিন্তা করি, এটার গঠন উপাদানের মধ্যে হাইড্রোজেন কয়টা আছে? এখানে হাইড্রোজেন আছে টোটাল 4টা, কার্বন আছে আমার টোটাল 1টা, নাইট্রোজেন আছে 2টা, আর অক্সিজেন 1টা। ঠিক আছে, এইটা টোটাল গঠন উপাদানের মধ্যে আমার হাইড্রোজেন হচ্ছে 4টা, কার্বন 1টা, নাইট্রোজেন 2টা, আর অক্সিজেন কি? 1টা। তাহলে টোটাল হচ্ছে 8টা। টোটাল 8টা। ঠিক আছে, দর্শকায়ন অনুপস্থিত কোন বিক্রিয়া? দেখো দর্শকায়ন সাধারণত প্রতিস্থাপন বলো বা দ্বিপ্রতিস্থাপন বলো বা পানি যোজন বলো, পানি বিশ্লেষণ, এগুলোর মধ্যে কিন্তু আছে। কিন্তু পানি যোজন যেটা, যদি এই কোশ্চেনটা বলছে যে দর্শকায়ন কোন বিক্রিয়া থাকে না, বেসিক্যালি পানি যোজন বিক্রিয়াগুলোতে যে প্রোডাক্টগুলো তৈরি হয়, যেমন কপার সালফেট 5 অণু পানি, ফেরাস সালফেট 7 অণু পানি, ঠিক আছে, এগুলোর মধ্যে কিন্তু কোনো ধরনের কি
যে হাইড্রেশন বা পানি যোজন যে বিক্রিয়া আছে, আমাদের যে হাইড্রেশন বা পানি যোজন যে বিক্রিয়া আছে, এই বিক্রিয়াগুলোতে কোনো কিন্তু কি দর্শক আয়ন থাকে না, তাহলে এটা অ্যান্সার কি হবে? পানি যোজন। ঠিক আছে, এরপর দেখেন কোনটির দহনে কম তাপ উৎপন্ন হয়। অ্যাকচুয়ালি এই যে অ্যালকেন গুলো আছে, অ্যালকেন গুলাকে দহন করলে আমার কিছু পরিমাণ হিট জেনারেট হয়। মনে রাখবা, যার আণবিক ভর কম ওইটার যদি দহন বিক্রিয়া হয়, অর্থাৎ যার আণবিক ভর কম হবে, ওই ক্ষেত্রে আমার তাপও কি কম উৎপন্ন হবে, তাপও আমাদের কম উৎপন্ন হবে। অর্থাৎ যখন কোনো ধরনের অ্যালকেনকে আমরা বার্ন করব, ওই ক্ষেত্রে যার আণবিক ভর কম হবে, ওই ক্ষেত্রে আমার তাপ কম হবে। এখন আরো সহজে বলা যায়, যেখানে কার্বন সংখ্যা কম, ওইটার সাধারণভাবেই কি আণবিক ভর কম হবে। আর সাধারণভাবে যদি আণবিক ভর কম হয়, ওইটার এক মোলকে তুমি যদি তাপ দাও, তাহলে আমার কম পরিমাণ হিট উৎপন্ন হবে। তাহলে এখানে অ্যান্সার কোনটা হবে বলো তো? এখানে অ্যান্সার হবে এইটা, মিথেন। অর্থাৎ জ্বালানিগুলার ক্ষেত্রে যার আণবিক ভর কম, তার তাপ কম উৎপন্ন হবে। এবং এখানে ব্যবহৃত অ্যালকেনগুলোর মধ্যে যেটার মধ্যে কার্বনের সংখ্যা কম, অর্থাৎ তার আণবিক ভর বাই ডিফল্ট ভাবেই কম, ওই ক্ষেত্রে আমার কি তাপও কম উৎপন্ন হবে। ওকে, এটা ইম্পর্টেন্ট এমসিকিউ। আমরা লোহার জিনিসের, লোহা আসলে তড়িৎ রাসায়নিক সিরিজে যথেষ্ট উপরে থাকে। এই লোহার জিনিসের উপরে একটা স্বর্ণের প্রলোভন কেন দেওয়া হয়? যাতে করে তার উপরে কোনো ধরনের মরিচা যাতে না পড়তে পারে। এবং মরিচা এই জিনিসটাকে মানে যাতে না পড়তে পারে, আমরা যে জিনিসটা করি, এটার মধ্যে তড়িৎ প্রলোভন দিই। কি দিই আমরা? আমরা হচ্ছে তড়িৎ প্রলোভন দিই। তড়িৎ প্রলোভন, যেটা ইংলিশে বলা হয় ইলেকট্রোপ্লেটিং। অধিক সক্রিয় ধাতুর উপরে কম সক্রিয় ধাতুর কি একটা প্রলোভন দেওয়া হয়, এতে করে ওই জিনিসটা বিক্রিয়া করার মাধ্যমে নষ্ট না হতে পারে। এটা হচ্ছে তার নিষ্ক্রিয়তা, যাতে জিনিসটা বাইরের কোনো কিছু দ্বারা সংক্রমিত না হয়। ঠিক আছে, নিষ্ক্রিয়তা। এরপর আসেন, বলছে অ্যামোনিয়াম হাইড্রোক্সাইড এবং সালফিউরিক অ্যাসিডের বিক্রিয়া অ্যাসিড ক্ষারের একটা বিক্রিয়া। এটা একটা প্রশমন বিক্রিয়া, খুবই পরিচিত প্রশমন বিক্রিয়া। এবং এই থেকে যেটা উৎপন্ন হয়, দেখো এটার বিক্রিয়ার মাধ্যমে অ্যামোনিয়াম হাইড্রোক্সাইড যেটা আছে, এটা দুর্বল অ্যাসিড, সালফিউরিক অ্যাসিডের সাথে বিক্রিয়া করবে। বিক্রিয়ার মাধ্যমে সে উৎপন্ন করবে অ্যামোনিয়াম সালফেট। পানি। দেখো এই বিক্রিয়ার মাধ্যমে যে উৎপন্ন যে পদার্থটা আছে, এটা বেসিক্যালি যেটা হয়, এটা বেসিক্যালি একটা প্রশমন বিক্রিয়া, এটা নিয়ে কোনো কথা নাই। ইট ইজ রাইট, এটা প্রশমন বিক্রিয়া। সাদা দানাদার পদার্থ উৎপন্ন হয়, এটাও সঠিক। এবং এটা জলীয় দ্রবণের পিএইচ এর মানটা 7-এর কম, কারণ দেখো এটা দুর্বল। এটা দুর্বল বেস, আর এটা সবল বা স্ট্রং অ্যাসিড। তাহলে দিন শেষে এটার প্রশমন বিক্রিয়ার মাধ্যমে যেটা উৎপন্ন হবে, ওই লবণটা মূলত অম্লধর্মী টাইপের হবে, কারণ অ্যাসিডের একটা প্রভাব তার মধ্যে থাকবে। এখন অম্লধর্মী হলে তার পিএইচ এর মান অবশ্যই লেস দেন কি হবে? 7 হবে উৎপন্ন লবণটা। ঠিক আছে, এটা একটা আমাদের প্রশমন বিক্রিয়া, অ্যাসিড ক্ষারের বিক্রিয়া।
তাহলে কোনটা আমাদের সঠিক অ্যান্সার এখানে? তিনটাই আমাদের হচ্ছে। এরপরে দেখেন একটা বিক্রিয়া দেয়া আছে, খুব ফেমাস বিক্রিয়া। এই উক্ত বিক্রিয়াটায় ডেল এইচ এর মান, এটা অ্যাকচুয়ালি মুখস্থ টাইপের, যে কিলো জুল পার মোল কত, এটা বেসিক্যালি হচ্ছে তোমার 180 কিলো জুল পার মোল। এটা একটা তাপহারী বিক্রিয়া বা তাপ, এটা ইংলিশে বলা হয় এন্ডোথার্মিক রিঅ্যাকশন। খুব ফেমাস বিক্রিয়া, যে নাইট্রোজেনের সাথে অক্সিজেনের বিক্রিয়ায় আমাদের নাইট্রিক অক্সাইড উৎপন্ন হয়। এই বিক্রিয়া ডেল এইচ এর মানটা কত? এটা বেসিক্যালি একটা তাপহারী বিক্রিয়া, বা ইংলিশে বলা হয় এটাকে, এটা হচ্ছে তাপহারী বিক্রিয়া। তাপহারী বিক্রিয়া ইংলিশে বলা হয় হচ্ছে এন্ডোথার্মিক রিঅ্যাকশন। এন্ডোথার্মিক রিঅ্যাকশন, ওকে। এরপরে যে বিক্রিয়াটা দেওয়া আছে, যে ফেরিক ক্লোরাইডের সাথে সোডিয়াম হাইড্রোক্সাইডের বিক্রিয়ায় একটা জিনিস উৎপন্ন হয় আর একটা লবণ উৎপন্ন হয়। দেখেন এখানে যে জিনিসটা দেওয়া আছে, এই যে এক্সটা, এই এক্সটা বেসিক্যালি হচ্ছে একটা, এখানে এক্স একটা জিনিস আর লবণ একটা জিনিস। এখানে এক্সটা কি আমাদের, এক্সটা হচ্ছে আমাদের ফেরিক হাইড্রোক্সাইড, আর লবণটা হচ্ছে সোডিয়াম ক্লোরাইড। ঠিক আছে, বলছে জারণ বিজারণ ঘটে না, অবশ্যই এটা জারণ বিজারণ ঘটে না, কারণ এখানে আয়রনের জারণ মানও চেঞ্জ হয় না, কারণ এখানে আয়রনের জারণ মান দেখো +3, উৎপন্ন যেটা আছে এটাও +3, সোডিয়ামের +1ই আছে, হাইড্রোক্সাইডের -1ই আছে, সোডিয়ামের +1, ক্লোরিনের -1, কোনো ধরনের জারণ মানে চেঞ্জ হচ্ছে না এখানে, অর্থাৎ প্রথম অপশনটা ভুল। কিন্তু দ্বিতীয় এবং তৃতীয় অপশনে অবশ্যই এখানে ফেরিক হাইড্রোক্সাইডের একটা অদক্ষেপ সৃষ্টি হবে, এবং উৎপন্ন লবণটা যেহেতু সোডিয়াম ক্লোরাইড, এখানে লবণ, সোডিয়াম ক্লোরাইড লবণটা কিন্তু পোলার, আর যার মধ্যে দ্রবণীয় করতে চাইতেছো CCl4, এটা কিন্তু অপোলার। আমরা জানি সমজাতীয় জিনিস, সমজাতীয় দ্রাবকে কি ভালো দ্রবণীয়, তাই এই অপোলার দ্রবটা অবশ্যই আমাদের অপোলার দ্রাবকে অদ্রবণীয় হবে। কি হবে? অদ্রবণীয় হবে। বুঝতে পারছেন? তাহলে আমাদের সঠিক আনসার হচ্ছে 2 এবং 3। There should be no confusion। 2 এবং 3 কোথায়? 3 নম্বরে থাকে। ভালো কোশ্চেন এগুলো, হ্যাঁ, বুঝে গেছে? তো চলেন সামনেটাতে যাই আমরা একটু। এরপরে কি দিছি ভাইয়া? সেম একটা বিক্রিয়া, এই বিক্রিয়া আমরা সেই নাইট্রিক অক্সাইডই তৈরি করছি, না নাইট্রোজেন ডাইঅক্সাইড তৈরি করছি। এই বিক্রিয়ার ক্ষেত্রে যেটা হয়েছে, আমরা এখানে একটা দহন বিক্রিয়া, এবং দহন বিক্রিয়া মানে যে জারণ বিজারণ, এটা নিয়ে কিন্তু কোনো ধরনের কনফিউশন থাকার কোনো ব্যাপারই না, কারণ এই জায়গায় তুমি একটা জিনিস দিয়ে বিবেচনা করবা যে জারণ বিজারণ বিক্রিয়া কিনা। অক্সিজেনের জারণ মান ছিল 0, আর এখানে হয়ে গেছে কি -2। জারণ মান যেহেতু চেঞ্জ হয়েছে, তাহলে এখানে অবশ্যই জারণ বিজারণ ঘটছে, এটা নিয়ে বলার কোনো অপেক্ষা রাখে না। আর সাম্য অবস্থার উপর চাপের প্রভাব নেই বলছে, এটা একটা বড় ভুল। কারণ দেখো তোমার এখানে প্রত্যেকটা উপাদান গ্যাসীয় উপাদান, এবং ডেল্টা এন যদি আমি বলি, তোমার এই জায়গায় উৎপাদে আছে কয় মোল? দেখো তো, উৎপাদে আছে 2 মোল। বিক্রিয়ক এইটা হচ্ছে 2 মোল, অক্সিজেন হচ্ছে 1 মোল। তাহলে তুমি যদি ডেল এন এর মান চিন্তা করো, উৎপাদের গ্যাসীয় মোল সংখ্যা বিয়োগ হচ্ছে বিক্রিয়কের গ্যাসীয় মোল সংখ্যা, 2 + 1, অর্থাৎ চাপের তো প্রভাব আছে, এটা নিয়ে কোনো ধরনের কি কনফিউশন নেই। যদি ডেল্টা এন এর মান 0 হইতো তাহলে চাপের প্রভাব নেই। আর বলছে যদি বিক্রিয়কের ঘনমাত্রা বৃদ্ধি করা হয়, তুমি যদি বিক্রিয়কের পরিমাণ বাড়াও,
তাহলে অবশ্যই আমার উৎপাদন বাড়বে। আর উৎপাদন বাড়া মানে কি, সাম্যাবস্থা ডান দিকে শিফট করছে। অর্থাৎ এখানে 1 এবং 3 সম্পূর্ণভাবে সঠিক। অর্থাৎ এই সম্পূর্ণ জিনিসটা হচ্ছে লা শিতেলিয়ার নীতি অনুযায়ী। এই জিনিসটাকে সমাধান করা হয়েছে লা শিতেলিয়ার নীতি দিয়ে। অর্থাৎ লা শিতেলিয়ার নীতি অনুযায়ী আমাদের এইটা তো 100% সঠিক, আর এটাও সঠিক। কিন্তু 2 নাম্বারটাতে চাপের প্রভাব আছে, কিন্তু এখানে ভুল করা হয়েছে, মানে এটা অপশন হবে না। ঠিক আছে, আমাদের 1 এবং 3 হয়েছে না। এরপরে দেখি, একটা পাত্রে সোডিয়াম কার্বনেট আছে আর HCl দেয়া আছে। দেখো সোডিয়াম কার্বনেট আর HCl এর যে বিক্রিয়া, যদি তুমি A আর B পাত্রকে মিক্স করো, এটা একটা প্রশমন বিক্রিয়া হচ্ছে, অ্যাসিড ক্ষারের বিক্রিয়া। ওকে, এবং জারণ বিজারণের মাধ্যমে দেখো প্রশমন বিক্রিয়া এগুলা কিন্তু নন রেডক্স বিক্রিয়া, এখানে জারণ মানের কোনো পরিবর্তন হয় না, এবং এখানে কার্বন ডাই অক্সাইড উৎপন্ন হয়েছে। অর্থাৎ 1 এবং 3 সঠিক। বহু নির্বাচনীমূলক কোয়েশ্চেনগুলোতে, যেগুলোতে বহু সমাপ্তিসূচক উত্তর হয় বা একাধিক উত্তর হতে পারে, ওই ক্ষেত্রে অবশ্যই কোয়েশ্চেন পেপারে দেখে নিবা, প্রত্যেকটাকে স্টেপ ওয়াইজ চেক করে নিবা। মানে হুজুগে তুমি বুঝতেই পারতেছো দেয়ার উড বি অ্যান্সার 2 অর ম্যাক্সিমাম 3, অনেক সময় একটা অপশনও দেওয়া থাকে। সো তোমাকে এই জায়গাও সমীচীন থাকতে হবে যে আমাকে কি দেওয়া আছে। তো এই ম্যাক্সিমাম টাইপের কোয়েশ্চেনগুলোতে যদি তোমাদের ভুল হয়, এটা খুবই হতাশাজনক হবে। এটা মোস্ট অফ দ্য কেসেই দেখা গেছে, যখন একই কোয়েশ্চেনে একাধিক উত্তর হয়, ওই জায়গায় স্টুডেন্টরা সবচেয়ে বেশি ফাম্বল করে। ওকে, এরপরে বলছে আমাদের 3 নাম্বার পর্যায়ের একটা মৌল, তার গ্রুপ নাম্বার হচ্ছে 13, আরেকটা হচ্ছে কত 17। দেখো 3 নাম্বার পর্যায়ে বললেই তুমি বুঝে যাচ্ছ যে এখানে আমাদের কোনটা আসতে পারে, সোডিয়াম, ম্যাগনেসিয়াম, অ্যালুমিনিয়াম। অর্থাৎ 13 যেটা, এটা ডেফিনিট শিওর হচ্ছে কি অ্যালুমিনিয়াম। আর 3 নাম্বার পর্যায়ে তুমি একটু সামনে গেলে যে হ্যালোজেনটা আসবে, ওটা হচ্ছে কি ক্লোরিন। ঠিক আছে, বলছে এদের দ্বারা একটা গঠিত যৌগ আছে XY3, অর্থাৎ এই গঠিত যৌগটা হচ্ছে অ্যালুমিনিয়াম ক্লোরাইড। এই অ্যালুমিনিয়াম ক্লোরাইড কি আদ্র বিশ্লেষিত হয়? অবশ্যই বিশ্লেষিত হয়। অ্যালুমিনিয়াম ক্লোরাইডের এই অংশটা হচ্ছে প্লাস, এটা হচ্ছে মাইনাস। পানির মধ্যেও প্লাস আর মাইনাস আছে। এটার 3টা ফ্লোরিনকে 3টা HCl দ্বারা তৈরি হবে, আর তৈরি হবে কি অ্যালুমিনিয়াম হাইড্রোক্সাইড। এই অ্যালুমিনিয়াম হাইড্রোক্সাইড আবার হচ্ছে পানিতে অদ্রবণীয়। ঠিক আছে, এই অ্যালুমিনিয়াম হাইড্রোক্সাইড যেটা তুমি বানাইছো, এটা আবার হচ্ছে পানিতে কি অদ্রবণীয় প্রকৃতির। এবং দেখো এটা পানিতে হচ্ছে অদ্রবণীয়, আর এটা যেহেতু একটা স্ট্রং অ্যাসিড প্রডিউস করে, এটা মিশ্রণ। দেখো যৌগটি আর্দ্র বিশ্লেষিত হয়, ডেফিনেট শিওর। যৌগটি জলীয় দ্রবণ অম্লীয় কেন? কারণ এখানে দিন শেষে HCl উৎপন্ন হচ্ছে। আর অ্যালুমিনিয়াম ক্লোরাইডের অষ্টক অপূর্ণ, এটা নিয়ে কোনো ধরনের কনফিউশন রাখার দরকার নাই। কারণ দেখুন অ্যালুমিনিয়াম ক্লোরাইড তৈরি হচ্ছে, সে 3 পাশে 3টা ক্লোরিনকে নিচ্ছে। 3 পাশে 3টা ক্লোরিন মানে হচ্ছে 3 দুগুণে 6টা আছে, কিন্তু অ্যালুমিনিয়াম কিন্তু অষ্টক ভাবে অপূর্ণ। অর্থাৎ এটা 3টাই আমাদের সঠিক অ্যান্সার। এটা খুব সুন্দর একটা কোশ্চেন, যে একই সাথে পানি বিশ্লেষণ মানে হাইড্রোলাইসিসও হয়,
আবার একটা অধক্ষেপও পড়ে। একটু আগে এটা পড়ে আসছি, একটু মাত্র আগে পড়ে আসছি, মাত্র এই কিছুক্ষণ আগে পড়ে আসছি। কারণ আমি কি বলছিলাম, এই বিক্রিয়ায় এটা পানি, এটা হাইড্রোলাইসিসও পানি দ্বারা বিয়োজিত হয়েছে, এবং এই বিয়োজন বিক্রিয়ার মাধ্যমে এখানে একটা উৎপাদ উৎপন্ন হয়েছিল। এই যে বাবু মশাই, এটার কিন্তু একটা অধক্ষেপ পড়ছে। কি পড়ছে? এটার কিন্তু এখানে একটা অধক্ষেপ পড়ছে, ঠিক আছে? তাহলে আমরা বলতেই পারি যে এই ক্ষেত্রে আমাদের দিস শুড বি দ্য রাইট অ্যান্সার। এটা একই সাথে একটা আর্দ্র বিশ্লেষণ প্লাস এখানে একটা কি পড়ে আমাদের অধক্ষেপ সৃষ্টি হয়। বুঝা গেছে কি যায়নি? আই থিঙ্ক ইউ গট মাই পয়েন্ট। আমার পয়েন্ট বুঝতে পারছেন আপনারা, ঠিক আছে? এরপর একটা কোশ্চেন দেখেন, একটা বিক্রিয়া দেওয়া আছে, বলছে বিক্রিয়াটি কোন ধরনের। বিক্রিয়াটি কোন এক ধরনের হবে? আমরা দেখো বিক্রিয়াটা কোন ধরনের বের করি। এখানে বাবু মশাই এমন উল্টা পাল্টা লেখছে, ওর কানসা ফাটায় ফেলা উচিত। দাদা এটা ঠিক করে নি। দেখো এখানে ক্লোরিনের জারণ মান 0, এখানে -1, জারণ মান চেঞ্জ হয়েছে। এখানে সালফারের হচ্ছে -2, সালফাইড আয়ন, এখানে কত 0। যেহেতু জারণ মানে হ্রাস বৃদ্ধি ঘটছে, তাহলে চোখ বন্ধ করে এটা কি বিক্রিয়া? যেহেতু জারণ মানে হ্রাস বৃদ্ধি ঘটেছে, যেহেতু ইলেকট্রন ট্রান্সফারের মাধ্যমে এই বিক্রিয়াটা হচ্ছে, তাই এই বিক্রিয়াটা হচ্ছে কি আমাদের রেডক্স রিঅ্যাকশন। কারণ এখানে আমি যেটা বলতে চাইছি, তুমি অবশ্যই বুঝতে পেরেছো, এই সালফারের ক্ষেত্রে কি হচ্ছে, এখানে বুঝতে পারছো? জারণ মানে হ্রাস বৃদ্ধি ঘটতেছে এখানে। ওকে, একটা গ্রাফিক্যাল কোয়েশ্চেন দেওয়া হয়েছে, এবং এই গ্রাফটার মধ্যে যেটা করা হয়েছে যে তোমার সময়ের সাথে ঘনমাত্রার একটা লেখচিত্র, সময়ের সাথে ঘনমাত্রার একটা লেখচিত্র। এই সময় বনাম ঘনমাত্রার এই লেখচিত্রে যেটা বলা হয়েছে যে এক নম্বরে বলছে পি রেখাটি বিক্রিয়কের ঘনমাত্রাকে নির্দেশ করে, ঠিক আছে? এই যে রেখাটা আছে এটা হচ্ছে পি রেখা, এটা হচ্ছে পি রেখা। পি রেখাটি ঘনমাত্রা বিক্রিয়ক, আমরা জানি সময়ের সাথে সাথে বিক্রিয়ক হ্রাস পাবে, এখানে কিন্তু আস্তে আস্তে বিক্রিয়ক হ্রাস পাচ্ছে, তাহলে এটা সত্য, এটা সত্য। আর এ এবং বি অংশ দ্বারা দেখো, তুমি যদি ভালো মতো খেয়াল করো, এই জায়গাটা যদি একটু অ্যানালাইসিস করি, এই জায়গাটা পুরো স্ট্রেট চলে গেছে, এই জায়গাটাও কি পুরো স্ট্রেট চলে গেছে, এবং এই জায়গাগুলোতে দেখো সময় যতই অতিবাহিত হচ্ছে না কেন, এই পয়েন্টগুলোতে আমার সময় যতই অতিবাহিত হচ্ছে না কেন, দেখো এখান থেকে তোমার যতই সময় যাচ্ছে না কেন, তোমার কিন্তু ঘনমাত্রার কোনো পরিবর্তন হচ্ছে না। কারণ দেখো ঘনমাত্রাটা স্ট্রেট চলে গেছে, বিক্রিয়ক এবং উৎপাদের দোনোজনেরই স্ট্রেট চলে গেছে। সময় যতই যাচ্ছে বিক্রিয়ক এবং উৎপাদ তাদের ঘনমাত্রার পরিবর্তন করছে না, এবং এছাড়াও আমার কিন্তু বিক্রিয়ার হারটা এখানে কনস্ট্যান্টলি রয়ে গেছে। তাহলে বিক্রিয়াটা এখানে যেটা আমাদের 2 নাম্বার যেটা বলছি যে এ এবং বি এর অংশ দ্বারা হচ্ছে কি আমার ঘনমাত্রাকে বোঝানো হয়েছে বিক্রিয়কের, কারণ এই অংশটায় ঘনমাত্রার কোনো ধরনের পরিবর্তন হচ্ছে না, কিন্তু সময় অতিবাহিত হচ্ছে। কারণ রাসায়নিক সাম্য অবস্থা বলা মানে হচ্ছে আমার সম্মুখমুখী এবং পশ্চাৎমুখী বিক্রিয়ার হার সমান হয়ে যাবে, এবং এমন একটা স্টেজ হবে যে স্টেটে এ এবং বি এর পরিমাণ ওই অতটুকু পরিমাণ নিয়ে সমান হারে চলতে থাকবে।
তাহলে এবং এটা দ্বারা একটা যে কোনো উভমুখী বিক্রিয়াকে বোঝাইতে পারি। এখানে একটা উভমুখী বিক্রিয়া দিছে হাইড্রোজেন আয়োডাইড, যে এটার ক্ষেত্রে এটা প্রযোজ্য বলা যায়, যে বিক্রিয়াটা এটার ক্ষেত্রে প্রযোজ্য বলা যায় যে এখানে বিক্রিয়কের পরিমাণ কমতেছে এবং সময়ের সাথে উৎপাদের পরিমাণ বাড়তেছে, একটা সময় তারা সাম্য অবস্থায় চলে গেছে, তাহলে আমরা এটাকে নিতে পারি, উই ক্যান কনসিডার দিস। তাহলে তিনটাই আমাদের সঠিক। ঠিক আছে, অর্থাৎ রাসায়নিক সাম্যাবস্থা যেটা ঘনমাত্রা ধ্রুবক হয়ে যাচ্ছে আর সম্মুখমুখী বিক্রিয়ার হার আর পশ্চাৎমুখী বিক্রিয়ার হার কি সমান হয়ে যাচ্ছে। ঠিক আছে, অ্যামোনিয়াম ক্লোরাইডকে পানিতে দ্রবীভূত করলে, বেসিক্যালি অ্যামোনিয়াম ক্লোরাইডকে যখন পানিতে দ্রবীভূত করা হয় তখন এটা তাপ মানে কি বলে তাপ শোষণ করে। এটা আমাদের এন্ডোথার্মিক রিঅ্যাকশন বা তাপহারী বিক্রিয়া, এটা মুখস্থ টাইপের। ঠিক আছে, এরপরে আসেন সাম্য অবস্থার উপর চাপের প্রভাব নেই। সাম্য অবস্থার উপর চাপের প্রভাব তখনই থাকবে না যখন ডেল্টা এন এর মান কি হবে, জিরো। ঠিক আছে, ডেল্টা এন এর মান যখন জিরো হবে তখন সাম্য অবস্থার উপর চাপের কোনো প্রভাব নেই। যেই বিক্রিয়ায় উভয় পাশে মোল সংখ্যা সমান, ওই বিক্রিয়ার উপর এখানে চাপের কোনো প্রভাব নেই। তুমি যদি উপরের বিক্রিয়াগুলো খেয়াল করো, এইখানে মানে এটা হাইড্রোজেন হয়তো এটাকে ভুলে গিয়ে লিখছে, হচ্ছে না কেন এটা, হাইড্রোজেন হতো। তুমি যদি মোল সংখ্যা দিয়ে বিবেচনা করো, এখানে এটা 1 মোল আছে, এটাও 1 মোল, মানে 2 মোল, এই পাশেও 2 মোল, তাহলে ডেল্টা এন এর মান কত, 0। এইখানে 1 মোল, এইখানে 3 মোল, আর এখানে 2 মোল। যদি ডেল্টা এন এর মান হিসাব করো, উৎপাদের মোল সংখ্যা মাইনাস হচ্ছে বিক্রিয়কের মোল সংখ্যা, তাহলে এটা হচ্ছে -2। এরপরটা দেখো, এখানে 2 মোল, এইখানে 1 মোল, আর এখানে 2 মোল, তাহলে ডেল্টা এন এর মান কত হবে, 2 মোল থেকে 3 মোল বিয়োগ দিলে -1। এখানে 1 মোল, এখানে 2 মোল, তাহলে ডেল্টা এন এর মান কত, 1। ঠিক আছে, খুব ইম্পর্টেন্ট টাইপের অবস্থা। পার অক্সাইডের জারণ মান কত, পার অক্সাইডের জারণ মান -1। ভাই এগুলা যে কি গুরুত্বপূর্ণ, এগুলো আমি তোরে কেমনে বুঝাবো। অক্সাইডে -2, পার অক্সাইডে -1, সুপার অক্সাইডে কি, অক্সিজেন অণুতে কি, এগুলা খুবই ইম্পর্টেন্ট। পার অক্সাইডে -1 যেমন হাইড্রোজেন পার অক্সাইড, পটাশিয়াম পার অক্সাইড, সোডিয়াম পার অক্সাইড, এগুলার ক্ষেত্রে এগুলো করা যায়। তো এই পার অক্সাইডের ক্ষেত্রে -1 আর অক্সাইডের ক্ষেত্রে -2। সুপার অক্সাইড হলে কি আমার কি, এগুলো আর অক্সিজেন হলে কি, এগুলো তো বলাই হয়েছে অনেকবার। নিচের কোনটি জারক বিজারক দুইটি আকারেই ব্যবহার করা যায়, ভেরি ইম্পর্টেন্ট।
একাধারে জারক বিজারক দুইটাই হইতে পারে তখনই যখন কোনো উপাদানের তিনটা জারণমান মানে মূলত থাকে এবং সে যদি মাঝামাঝি একটা জারণমান অবস্থায় থাকে। যেমন দেখেন এখানে যেটা সোডিয়ামের একটাই জারণমান আছে, ম্যাগনেসিয়ামেরও একটাই জারণমান আছে, মানে এগুলো নিয়ে চিন্তা করার কিছু নাই। এবং ক্যাটায়ন গুলো সাধারণত জারক হয়, ক্যাটায়ন গুলা শুধুমাত্র জারক। এটা নিয়ে কি কোনো কনফিউশন আছে যে এই দুইটা শুধুমাত্র কি জারক? এই দুইটা শুধুমাত্র জারক। এটা নিয়ে কোনো কনফিউশন নেই। আর ফেরিক আমরা জানি ইক এবং আসের মধ্যে ইক অলওয়েজ কি জারক। এখন তুমি বলতে পারো যে ভাই আস তো সবসময় বিজারক। দেখেন আজ থেকে আপনি ইকেও যেতে পারবেন, আবার আয়রনও আসতে পারবেন। আমি একটু বুঝাই জিনিসটা, খেয়াল করেন। এই যে Fe2+ আয়ন, সে একটা ইলেকট্রন ছাড়ার মাধ্যমে সে কিন্তু Fe3+ আয়নে যেতে পারে। যখন এটা জারণ হয়েছে তখন এটা কি বিজারক। আবার মনে করো আয়রন Fe2+ দুইটা ইলেকট্রন অ্যাকসেপ্ট করলো, গ্রহণ করলে কি হবে? তাহলে এটা কি জারক। অর্থাৎ যখন কারো একাধিক জারণমান থাকবে সে যদি মাঝামাঝি অবস্থায় থাকে, কারণ আয়রনের জারণমান কি কি আছে? 0 আছে, +2 আছে, +3 আছে, ঠিক আছে? যখন তোমার একাধিক জারণমান থাকবে, তুমি যখন মাঝামাঝি অবস্থায় থাকবা তখন তুমি তোমার জারণমান বাড়াইতেও পারো আবার কমাইতেও পারো। অর্থাৎ ওই অবস্থায় তুমি কি জারক বিজারক দুইটাই হইতে পারো যদি মাঝামাঝি অবস্থায় থাকো। ওকে, এই বিক্রিয়ায় কি হয়েছে দেখি তো কি হয়েছে এখানে। ক্যালসিয়াম এবং অক্সিজেনের বিক্রিয়ায় কি উৎপন্ন হয়েছে? আমরা জানি 2 অণু ক্যালসিয়ামের সাথে অক্সিজেনের বিক্রিয়ায় আমার ক্যালসিয়াম অক্সাইড উৎপন্ন হয়। এটা একটা সংযোজন বিক্রিয়া। এখানে ক্যালসিয়ামের জারণমান ছিল 0, উৎপন্ন যোগে ক্যালসিয়ামের জারণমান হচ্ছে +2, অক্সিজেনের ছিল -0, হয়ে গেছে কি -2। ভাই এটা একাধারে 3টা বিক্রিয়া হয়, সংযোজনও হয়, জারণ বিজারণও হয়, এবং এটা একটা দহন বিক্রিয়া হয়। ইট মিনস দ্যাট ইজ দ্য all at the right here. ওকে, বুঝতে পারছেন? এরপরে আসেন, নিচের কোনটি পানিতে অদ্রবণীয়? পানিতে অদ্রবণীয় সোডিয়াম হাইড্রোক্সাইডও পানিতে দ্রবণীয়, ম্যাগনেসিয়াম হাইড্রোক্সাইড বা ক্যালসিয়াম হাইড্রোক্সাইডও দ্রবণীয়, পটাশিয়াম হাইড্রোক্সাইডও কি দ্রবণীয়। সাধারণত গ্রুপ 1 এর যে ক্ষারকগুলো আছে তারা খুব ভালো পরিমাণে পানিতে দ্রবণীয়, গ্রুপ 2 এর গুলা কম্পারেটিভলি কিছুটা কম দ্রবণীয়, কিন্তু গ্রুপ 3 এর যারা বা গ্রুপ 13 এর যারা আছে তারা কিন্তু পানিতে অদ্রবণীয়। অ্যালুমিনিয়াম হাইড্রোক্সাইড পানিতে বেসিক্যালি গ্রুপ 3 এর একটা হাইড্রোক্সাইড, এটা কিন্তু পানিতে কি হবে অদ্রবণীয়। গ্রুপ 1 এর যারা আছে তারা পানিতে ভালো মাপের দ্রবণীয়, গ্রুপ 2 এর গুলা কম্পারেটিভলি কম, কিন্তু গ্রুপ 3 এর গুলা বা গ্রুপ 13 এর যারা আছে তাদের হাইড্রোক্সাইড গুলা পানিতে অদ্রবণীয়। ঠিক আছে, এটা জারণমান বের করতে বলছে। এটার নাম কি বলতো? সোডিয়াম থায়োসালফেট। এটার নাম হচ্ছে সোডিয়াম থায়োসালফেট। এখন যার জারণমান বের করব,
থায়োসালফেট। যার জারণ মান বের করবো তারটা আমরা ধরবো এখন। সোডিয়ামের একটার জন্য হচ্ছে +1, দুটার জন্য হচ্ছে কি +2, চারটা ধরবো তাকে x ধরবো, তাহলে হচ্ছে কি 2x। অক্সিজেন একটার জন্য -2, তাহলে তিনটার জন্য হচ্ছে -6। বা দাঁড়াচ্ছে হচ্ছে +2 + 2x -6 বা 2x = হচ্ছে +4। সাইন ইউজ করবা, বুঝছো? অলওয়েজ জারণ মানের সময় প্লাস হইলেও সাইন ইউজ করবা, +2। ঠিক আছে, সোডিয়াম থায়োসালফেট কিন্তু আমাদের +2। এরপরে কি আছে আমাদের? নিচের কোন যৌগে সালফারের জারণ মান +4? দেখেন এটা খুব কমন, কিন্তু খুবই কমন। আপনি সোডিয়াম থায়োসালফেটের মাত্রা বের করছেন, সালফিউরিক অ্যাসিডের +6, আর কপার সালফেটের কত যদি হিসাব করে দেখেন, কপার সালফেটেরও +6। কিন্তু আমি যদি ডাইরেক্ট সঠিক অ্যান্সারটা নিয়ে কাজ করি, সালফিউরাস অ্যাসিড যেটা H2SO4 না SO3, এখানে হাইড্রোজেনের জন্য হচ্ছে +2, সালফারের জন্য x, অক্সিজেনের জন্য হচ্ছে -2। তুমি চাইলে বাকিগুলো হিসাব করে বের করে দেখতে পারো। হ্যাঁ, এটা হচ্ছে সালফিউরাস অ্যাসিড। ওকে, পটাশিয়াম ডাইক্রোমেট খুবই কমন, K2Cr2O7 পটাশিয়াম ডাইক্রোমেট। পটাশিয়াম ডাইক্রোমেট। পটাশিয়ামের একটার জন্য এখানে যেটা হবে +2 পটাশিয়াম, ক্রোমিয়াম +2, -2 × 7, +6। আর্দ্র কপার সালফেটের বর্ণ কি? অর্থাৎ পানিযুক্ত কপার সালফেট যদি হয়, যদি পানিযুক্ত কপার সালফেট হয় তাহলে কিন্তু নীল, আর যদি অনার্দ্র হয় তাহলে কিন্তু সাদা। এটা কিন্তু মনে রাখতে হবে। যদি আর্দ্র বলছে, বাবারে আর্দ্র বানান যে ভুল লেখছে রে বাবা। আর্দ্র মানে হচ্ছে এখানে কিন্তু কোনটা হবে? আর্দ্র মানে হচ্ছে এখানে নীল হবে, অনার্দ্র হচ্ছে সাদা হইতো। অর্থাৎ যদি অনার্দ্র দেয়া থাকতো এটা ভেরি ইম্পর্টেন্ট। অর্থাৎ এটার মধ্যে একসাথে একাধিক কনসেপ্ট আছে। হ্যাঁ, দেখো এখানে আমি যদি একটু ভেঙে লিখি, আমরা দর্শক গানগুলোকে বাদ দিয়ে লিখব। হ্যাঁ, এখানে অ্যাসেন আছে হচ্ছে
+2, আয়রন আছে +3, SN Fe থেকে কি হয়েছে, এটা SN4+ হয়েছে, Fe3+ থেকে Fe2+ হয়েছে। ওকে, এখানে দেখেন জারণ মান বৃদ্ধি পাইছে কোথায়, SN2+ থেকে SN4+-এ। না, একটু নিচে নামাই। এই জায়গাটা একটু খেয়াল করেন, তোমার এই জায়গা থেকে কারণ জারণ মানে বৃদ্ধি করছে, আর এই জায়গাটুকুতে খেয়াল করেন, এখানে জারণ মানে হ্রাস ঘটছে, মানে এটা হচ্ছে বিজারক। এখন দেখেন যার জারণ ঘটে সে হচ্ছে বিজারক, আর যার বিজারণ ঘটে সে হচ্ছে কি জারক। এই অনুযায়ী আর দর্শক আয়ন এখানে ক্লোরাইড আয়ন, এটা নিয়ে আমাদের কোনো কনফিউশন নেই। এখানে ক্লোরাইড আয়ন দর্শক আয়ন, যেহেতু Fe3+ জারক, জারক অন্যকে জারিত করে কিন্তু নিজে কি হয়, বিজারিত হয়। জারক অন্যকে জারিত করে কিন্তু নিজে বিজারিত হয়, তাহলে Fe3+ কি বিজারিত হয়েছে। আর SN2+ যেহেতু যে বিজারক সে নিজে কিন্তু জারিত হবে, ইট মিনস এই অপশনে তিনটাই সঠিক, অর্থাৎ একটা এমসিকিউ ওভারঅল জারণ বিজারণের কনসেপ্টের জন্য যথেষ্ট। একাধিক কোয়েশ্চেন, অনেক কোয়েশ্চেন, তুমি হাজার হাজার কোয়েশ্চেন করতে পারো, কিন্তু তোমার যদি জারণ মানের কনসেপ্ট ভালো থাকে তাহলে তুমি আর কোনো একটা কোয়েশ্চেনই সবগুলো হয়ে যায়, ঠিক আছে। এরপর আসেন, বলছে একটা কোয়েশ্চেনে প্রোটন সংখ্যা 29 না, মানে হচ্ছে কপার, পারমাণবিক সংখ্যা 9 মানে হচ্ছে ফ্লোরিন, আর হচ্ছে মরিচা মানে হচ্ছে বেসিক্যালি এটা হচ্ছে আয়রন 26। এখন বলছে ওয়াই সর্বাধিক তড়িৎ-ঋণাত্মক মৌল, ফ্লোরিন তো সবচেয়ে অধিক তড়িৎ-ঋণাত্মক মৌল, এটা নিয়ে তো আমার আর তোমার মাঝখানে কোনো জ্ঞান জামলা বা কোনো ফ্রিকশন নেই। আর Z2+ জারক বিজারক একটু আগে করে আসছিলাম যে Z2+ মানে হচ্ছে Fe+2, যেহেতু আস তাহলে সে বিজারক, এটা নিয়ে কোনো কনফিউশন নেই। এবং আমরা দেখছিলাম সে কিন্তু 2+ থেকে 0-তেও যেতে পারে, তাহলে সে কিন্তু বিজারক প্লাস কি জারক, এটা অলরেডি সলভ করে আসছি আমরা, ঠিক আছে। আর এক্স মানে দেখো, এক্স মানে হচ্ছে কপার, কপার সালফেট সালফিক অ্যাসিডের সাথে বিক্রিয়া করবে কি করবে না। দেখো আমাদের যে ধাতুর সক্রিয়তা সিরিজ আছে, এই সক্রিয়তা সিরিজে কিন্তু কপারের অবস্থান হাইড্রোজেনের নিচে, তাই এখানে কিন্তু কোনো বিক্রিয়া হবে না, নো রিঅ্যাকশন। যেহেতু সক্রিয়তা সিরিজে হাইড্রোজেন নিচে কপার থাকে, দেয়ার উইল বি নো রিঅ্যাকশন। তাহলে দেয়ার অনলি টু অপশনস আর রাইট, 1 and 2। ওকে, একটা বিক্রিয়া দেয়া আছে, বিক্রিয়াটা অলরেডি ওয়েল ডানলি মানে পুরো ক্লিয়ার মানে দেয়া আছে। এইটা কি টাইপের বিক্রিয়া, এটা একটা অধঃক্ষেপণ টাইপের বিক্রিয়া, কারণ এই বিক্রিয়ায় উৎপন্ন এই যে এটা কিন্তু পানিতে একটা সবুজ কালার অধঃক্ষেপ দেয়, এটাকে দ্বি প্রতিস্থাপন বিক্রিয়া বা অধঃক্ষেপণ বিক্রিয়া বলে। দেখো
বিপ্রতিস্থাপন বিক্রিয়া বা অধঃক্ষেপণ বিক্রিয়া। আবারও একটা অ্যাসিড ক্ষারের বিক্রিয়া দেওয়া হয়েছে। এই বিক্রিয়ায় অবশ্যই সোডিয়াম হাইড্রোক্সাইড এবং সালফিউরিক অ্যাসিডের বিক্রিয়ায় দেখো এইখানে কিন্তু জারণ বিজারণ ঘটে না যেহেতু প্রশমন বিক্রিয়া। আর ডেলএইচ এর মান সাধারণত এই ক্ষেত্রে ডেলএইচ এর মান প্রশমন বিক্রিয়ায় তীব্র অ্যাসিড এবং ক্ষারের বিক্রিয়া কত -57.34 কিলোজুল পার মোল প্রতি মোলের জন্য। এবং তীব্র অ্যাসিড এবং ক্ষারের বিক্রিয়ায় যে লবণটা পাওয়া যায় এই লবণটা কিন্তু হচ্ছে নিরপেক্ষ লবণ। তীব্র অ্যাসিড এবং ক্ষারের বিক্রিয়ায় যে লবণটা উৎপন্ন হয় এটাকে নিউট্রাল সল্ট বলে। এবং নিরপেক্ষ লবণের ক্ষেত্রে পিএইচ এর মান 7 হওয়ার কথা, কিন্তু পিএইচ এর মান 7 অপেক্ষা কিন্তু কম হবে না। অর্থাৎ এই তীব্র অ্যাসিড স্ট্রং অ্যাসিড এবং বেজের বিক্রিয়ায় উৎপন্ন যে লবণটা এটা কিন্তু একটা নিরপেক্ষ লবণ হয়। এখানে পিএইচ এর মান 7 এর কমের কোনো বিষয় নাই। অর্থাৎ এই ক্ষেত্রে এই দুইটা আমাদের সঠিক 1 এবং 2, কারণ তীব্র অ্যাসিড এবং ক্ষারের বিক্রিয়ায় উৎপন্ন যে লবণটা এটা নিরপেক্ষ হবে এবং তার পিএইচ এর মান 7 এর কাছাকাছি বা 7 এর সমানই হবে, অর্থাৎ কম হবে না। ঠিক আছে, একটু আগে যে বিক্রিয়াটা করে আসছি যে এসএন, ওরে বাবুরে এত বড় করে লিখছে কেন, এটা 4+ থেকে এসএন 3+ আসছে। জারণ মান যেহেতু হ্রাস পাইছে বলছে বিক্রিয়াতে যে কোনটির বিজারণ ঘটেছে। দেখো আমি আবারও যদি এখানে বলি এই দুইটার ক্ষেত্রে যদি বলি, এই ক্ষেত্রে চারণ মান এই ক্ষেত্রে চারণ মান কি হয়েছে, হ্রাস ঘটছে। আর জারণ মান হ্রাস মানে কি, বিজারণ। অর্থাৎ এখানে কি ঘটছে আমাদের, বলছে কোনটির বিজারণ ঘটেছে, তাহলে কোনটার, SN4+। ওকে, এরপরে যান। ও মা, এটা তো খুবই সহজ। অর্থাৎ যে বিক্রিয়াটা দেয়া আছে, এখানে পানি উৎপন্ন হয়েছে আর এখানে উৎপন্ন হয়েছে পটাশিয়াম নাইট্রেট। এখানে অ্যাকচুয়ালি দিন শেষে কি হয়, উৎপন্ন যে পটাশিয়াম নাইট্রেট আছে না, এটা জলীয় দ্রবণে আয়নিত অবস্থায় থাকে এবং এখানে দর্শক আয়ন মূলত দিন শেষে এই পটাশিয়াম এগুলো দর্শক আয়ন।
এরপর আসেন অলিয়ামের সালফারের চার মান। অলিয়াম মানে হচ্ছে H2O7। হ্যাঁ, এটা এখন সালফারের চার মান বের করতে বলছে। হাইড্রোজেনের জন্য হচ্ছে +2, সালফারের জন্য হচ্ছে 2x, আর অক্সিজেনের জন্য হচ্ছে -2 মাল্টিপ্লাই বাই 7, অর্থাৎ +2 + 2x -14, অর্থাৎ 2x ইকুয়াল টু হচ্ছে 12 বা x ইজ ইকুয়াল টু হচ্ছে +6। ওকে, এটার নাম হচ্ছে ডাইসালফিউরিক অ্যাসিড বা পাইরোসালফিউরিক অ্যাসিড বলে এটাকে। কোনটি আবারও বিজারক আসছে? এখানে যে অপশনগুলো আছে দেখো, যখন কারো একাধিক জারণ মান থাকবে, যেমন আমি কয়েকটা উদাহরণ দিই এখানে। আয়রনের +2 আছে, +3ও আছে। তারপর জিঙ্কের ক্ষেত্রে জিঙ্কে আছে আমি এই উদাহরণগুলো এখান থেকে দেখাচ্ছি দাঁড়াও। এখানে জিঙ্কের অপশনটা আমার দরকার নেই। দেখো, যখন একাধিক জারণ মান থাকবে, যে জারণ মানটা বেশি, যেটা ইক, ওটা কিন্তু জারক, আর যেটা আস ওটা কিন্তু কি সাধারণত বিজারক। তাহলে এখানে আস কোনটা আছে? আস ফেরিক জারক, কিউপ্রিক জারক, Sn2+, যেহেতু একটা ধাতু থেকে আসছে, ধাতুটা বিজারক, এটা কিন্তু জারক। আর lead2+, আস থেকে আসছে, তাহলে এটাই হচ্ছে আমাদের কি বিজারক। অর্থাৎ যখন একাধিক জারণ মান থাকবে, ওই ক্ষেত্রে সাধারণত যার জারণ মানটা ছোট, ওইটাই হচ্ছে আমাদের বিজারক হবে। বুঝতে পারছেন? নিচের কোনটি নন রেডক্স বিক্রিয়া? অর্থাৎ যেখানে কোনো ইলেকট্রনের ট্রান্সফার হয় নাই বা জারণ মানের কোনো ধরনের চেঞ্জ হয় নাই। দেখো, দেখেই বলে দেওয়া যায়। এখানে জিঙ্কের +2 থেকে সব চেক করার দরকার নেই। জিঙ্কের 0 থেকে +2। ক্লোরিনের কথা তুমি চিন্তা করো, এখানে ক্লোরিন 0 থেকে -1 চেঞ্জ হয়েছে। ম্যাগনেসিয়াম, এখানে অক্সিজেনের কথা চিন্তা করো, অক্সিজেন 0 থেকে -2। এই তিনটা যেহেতু না, তাহলে এটা তো দেখো, এটা অদক্ষেপণ বিক্রিয়া। অদক্ষেপণ বিক্রিয়া কোনো ধরনের
জারণ মানে চেঞ্জই হয় না। এখানে তুমি যদি যে কোনো পার্টিকুলার ক্লোরিনকে নিয়েও চিন্তা করো, ক্লোরিন এখানে -1 ছিল, এখানেও -1, সোডিয়াম এখানে +1 ছিল, এখানেও কি +1। তাহলে আলটিমেটলি এগুলো খুব গুরুত্বপূর্ণ এমসিকিউ। বুঝে গেছে? এগুলো ভেরি ভেরি ইম্পর্টেন্ট। জারণ মানে চেঞ্জ হলে ওটা জারণ বিজারণ বিক্রিয়া বা রেডক্স রিঅ্যাকশন। ওকে, দেখো নিচের কোনটি রেডক্স বিক্রিয়া? আমরা জানি রেডক্স এবং নন রেডক্স দুইটা প্রকারভেদ আছে ইলেকট্রন স্থানান্তরের ভিত্তিতে। তো রেডক্স বিক্রিয়ার মধ্যে সাধারণত আমাদের পরে যে বিক্রিয়াটা, এটা শুধুমাত্র দহন বিক্রিয়া পড়ে। ঠিক আছে, আমাদের রেডক্সের মধ্যে এই যে সংযোজন, প্রতিস্থাপন, বিয়োজন, দহন, এগুলো আমাদের রেডক্স বিক্রিয়া, এগুলো ইলেকট্রন আদান প্রদানের মাধ্যমে হয়। আর নন রেডক্সের মধ্যে তোমাদের বই যেগুলো আছে প্রশমন, অধক্ষেপণ বিক্রিয়া, সমানুকরণ বিক্রিয়া, পরিমাণকরণ বিক্রিয়া। ঠিক আছে, অর্থাৎ এই যে কথাগুলো বলছি যে বিক্রিয়ার যে ক্লাসিফিকেশন, এগুলো কিন্তু ইলেকট্রন স্থানান্তরের ভিত্তিতে বিক্রিয়াকে দুইটা ভাগে ভাগ করছে, একটা হচ্ছে রেডক্স আর একটা হচ্ছে নন রেডক্স। ওকে, এরপরে কোনটা? এখানে যে বিক্রিয়াটা দেওয়া হয়েছে, এখানে এটা কিন্তু পানির সাথে বিক্রিয়া করছে এবং বিক্রিয়ার মাধ্যমে পানির দ্বারা সে বিয়োজিত হয়ে নতুন যৌগে কনভার্ট হয়েছে। অর্থাৎ এই বিক্রিয়াটা একে হচ্ছে উভমুখী বিক্রিয়া, এবং এই বিক্রিয়া পানির সাথে বিক্রিয়ার থ্রোতে সে কিন্তু নতুন যৌগ তৈরি করছে। অর্থাৎ এটা একটা উভমুখী বিক্রিয়া এবং এটা পানির দ্বারা বিশ্লেষিত হয়েছে, কারণ পানির সাথে বিক্রিয়া করে নতুন একটা যৌগতে কনভার্ট হয়ে গেছে। আর পানি যোজনী কিন্তু পানি তার সাথে যে যুক্ত হয়। অর্থাৎ এই যে কোয়েশ্চনটা, এই কোয়েশ্চনটা বেসিক্যালি সে পানির সাথে যুক্ত হয়ে নতুন একটা উৎপাদে গেছে, তাহলে এটা পানি বিশ্লেষণ। আর হচ্ছে এটা উভমুখী বিক্রিয়া। 1 আর 3 কই? এরপর আসেন, নিচের কোনটি জারক পদার্থ? জারক, হাইড্রোজেন অলওয়েজ কি? জারক বললে তোমার মাথায় একটা জিনিস অবশ্যই থাকবে, জারকগুলা সাধারণত কি হবে বলতো? নিজে বিজারিত হবে, অর্থাৎ তাদের জারণ মানে হ্রাস ঘটবে। যেমন আমি যদি এটাকে একটু ভাঙা দেখাই, এইটার থেকে আসেন, যেমন দেখো এখানে অক্সিজেনের জারণ মান হচ্ছে কি 0। তো অক্সিজেন সাধারণত অক্সাইডে কনভার্ট হয়। জারণ মানে হ্রাস ঘটছে না, আর জারণ মানে হ্রাস মানে হচ্ছে বিজারণ। বিজারণ যখন হয়, বিজারণ যার হয় সে হচ্ছে কিন্তু কি জারক। এটা দেখো 0-তে আছে, সাধারণত হাইড্রোজেন থেকে H+ আয়ন তৈরি হয়। এখানে কিন্তু জারণ মানে বৃদ্ধি ঘটছে। বৃদ্ধি ঘটা মানে হচ্ছে জারণ হওয়া, আর জারণ হয় মূলত কি বিজারকের। এখানে সালফাইড থেকে -2 থেকে সালফারে আসে, অর্থাৎ জারণ মানের আবারও হ্রাস। জারণ মানের হ্রাস মানে হচ্ছে বিজারণ, আর বিজারণ সরি এটা জারণ মানে বৃদ্ধি, সরি জারণ মানে বৃদ্ধি, এটাও বিজারক। এখন দেখো কার্বন মনোক্সাইড যেটা, এটা বেসিক্যালি হচ্ছে কার্বন মনোক্সাইড। আমি যদি বাকি দেখো, তোমার তো কোয়েশ্চেনের মধ্যে যেটা বের করতে বলছিল, আমরা কিন্তু এটা বের করে ফেলছি। মাঝে মাঝে যখন আমাদের মানে সময় কম থাকবে, আমরা কিন্তু তখন সহজে অপশন টেস্টের মাধ্যমেও কি সময় বাঁচাতে পারবো। মনে করো কার্বন মনোক্সাইড থেকে তুমি কার্বন ডাই অক্সাইডে গেছো ফর এক্সাম্পল, এইটার জারণ হচ্ছে +2 আর এখানে হচ্ছে +4। জারণ মানের বৃদ্ধি মানে হচ্ছে জারণ, আর জারণ যার হয় সে হচ্ছে কি বিজারক। তাহলে এখানে অ্যান্সার কোনটা? জারক কোনটা? অক্সিজেন। কোনটা? ওকে, এরপরে কোনটা? নাইট্রোজেনের জারণ মান। ভাই এটা এটা অ্যাকচুয়ালি জাস্ট করে দিচ্ছি না, এই নাইট্রেট আয়ন
যখন চারযুক্ত কার্বন আমরা জারণ মান নির্ণয় করব, নাইট্রোজেনে যেহেতু বের করবো ওটা এক্স, অক্সিজেনে -2 × 3, আর এই টোটালটা সমষ্টি হবে হচ্ছে চার্জের সমান, মানে এটা x = হচ্ছে +5 আসবে। এরপর আসেন ম্যাগনেসিয়ামের সাথে এই যে বিক্রিয়াটা, এটা একটা সংযোজন বিক্রিয়া, এটা একটা দহন বিক্রিয়া, বাট এটা একটা রেডক্স বিক্রিয়া, ঠিক আছে? অর্থাৎ 3 নাম্বারটা এখানে ভুল, 1 আর 2 কিন্তু সঠিক। এই বিক্রিয়াটা একাধারে সংযোজন, একাধারে পাশে দহন, বাট এটা একটা রেডক্স রিঅ্যাকশন, নট নন রেডক্স। 1 আর 2 কোথায়? এরপর আসি, এইখানে বলছে এই বিক্রিয়াটা যখন হ্যাবারবোস পদ্ধতিতে সংঘটিত হয়, এই বিক্রিয়ায় আমার উৎপন্ন তাপ কতটুকু? 92 কিলোজুল পার মোল। বলছে বিক্রিয়ার দিকে তাপ প্রয়োগ করলে কি হবে, অর্থাৎ এটা যেহেতু একটা তাপ উৎপাদী বিক্রিয়া, এই বিক্রিয়ায় অলরেডি এখানে কিছু পরিমাণ তাপ উৎপন্ন হয়েছে। এই বিক্রিয়াটা কি বিক্রিয়া? তাপ উৎপাদী। এই তাপ উৎপাদী বিক্রিয়ার ক্ষেত্রে অলরেডি এখানে কিছু পরিমাণ অতিরিক্ত হিট আছে। আমি যদি এখানে আরো কিছু পরিমাণ হিট অ্যাড করি, এখানে যদি আরো কিছু পরিমাণ হিট অ্যাড করা হয়, তাহলে সামনের অবস্থানটা এই অতিরিক্ত হিটটাকে প্রশমিত করার জন্য কোন পাশে শিফট করবে? বাম পাশে শিফট করবে। কারণ তুমি অতিরিক্ত যা বাড়াইছো সে ওইটাকে কমানোর জন্য যে পাশে গেলে ব্যালেন্সড হবে ওই পাশে যাবে, কারণ এখানে অলরেডি অতিরিক্ত হিট ছিল। এখন বাইরে থেকে আরো অতিরিক্ত হিট যোগ করলে সেই অতিরিক্ত হিটটা কি করবে? এই পাশে স্থানান্তরিত করবে, অর্থাৎ এই পাশের বিক্রিয়াটাকে বেশি ফেভার করবে। এখন এই পাশে যদি বিক্রিয়াটা পাঠায় তাহলে কিন্তু উৎপাদ কমবে। অর্থাৎ এই ক্ষেত্রে এই বিক্রিয়াটার ক্ষেত্রে যদি আমরা তাপ বাড়াই, তাপ প্রয়োগ করলে আমার উৎপাদ কিন্তু অবশ্যই হ্রাস পাবে। উৎপাদ হ্রাস পাবে, বৃদ্ধি পাওয়ার তো কোনো চান্সই নাই। বিক্রিয়াটা পশ্চাৎ দিকে যাচ্ছে, উৎপন্ন তাপের পরিমাণ বৃদ্ধি পাবে। এই তাপের পরিমাণ বৃদ্ধি পাওয়ার তো কোনো চান্সই নাই। সেই উৎপন্ন তাপটাকে যেইভাবেই হোক বিক্রিয়াটাকে পশ্চাৎ দিকে নিয়ে মিনিমাইজ করে ফেলবে। এটাই তো আমাদের লাসাতুলের নীতি, ঠিক আছে? এই বিক্রিয়ায় বলছে তুমি HCl এখান দিয়ে পাস করছো, ডিমের খোসা আছে, এখান থেকে উৎপন্ন হয়েছে কার্বন ডাই অক্সাইড। এই উৎপন্ন কার্বন ডাই অক্সাইডকে তুমি যদি পানির মধ্যে দিয়ে পাস করো তাহলে কি বলছে? এই পাত্রে উৎপন্ন গ্যাসটি অম্লধর্মী। দেখো এই যে এই পাত্রে যে গ্যাসটা উৎপন্ন হয়েছে যে কার্বন ডাই অক্সাইড, কার্বন ডাই অক্সাইড কি আসলে অম্লধর্মী? কারণ কার্বন ডাই অক্সাইড পানির সাথে বিক্রিয়া করে উৎপন্ন করে কার্বনিক অ্যাসিড। এটা কিন্তু সত্য, এটা অম্লধর্মী, এটা নিয়ে কোনো কনফিউশন নেই, এটা অম্লধর্মী। এবং এই বি পাত্রে যে বিক্রিয়াটা হয়েছে কার্বন ডাই অক্সাইড এবং পানির সাথে, এটা কিন্তু বিক্রিয়া করে ফেলছে। এটাতে কিন্তু কোনো ধরনের দেখো চার্জের কোনো চেঞ্জ হয় না। কার্বন এখানে ছিল +4, এখানেও চিন্তা করো কার্বনের +4ই আছে, কিন্তু জারণ মানের কোনো ধরনের চেঞ্জ হয় নাই। এবং এই বিক্রিয়া উৎপন্ন যে কার্বনিক অ্যাসিড, এটার বলছে 1 মোল সমান সমান কি 62 গ্রাম কিনা, অর্থাৎ এটার মোলার ভর কি 62 গ্রাম কিনা। দেখি তো, হাইড্রোজেনের হচ্ছে 1, এখানে 2, কার্বনের 12, আর 3 16 48।
62। অর্থাৎ 1 মোল কার্বনিক অ্যাসিড সমতুল্য হচ্ছে আবার 62 গ্রাম পার মোল। 1 এবং 3। কোন শ্রেণীর বিক্রিয়া সবসময় তাপ উৎপাদী বিক্রিয়া? দেখো, সবসময় তাপ উৎপাদী বিক্রিয়া হচ্ছে প্রশমন বিক্রিয়া। প্রশমন বিক্রিয়া সবসময় তাপ উৎপন্ন হয়। বাকিগুলোতে তাপের শোষণ উদ্গীরণ দুইটাই হতে পারে। ঠিক আছে, প্রশমন বিক্রিয়া সবসময় তাপ উৎপাদী বিক্রিয়া। এই ক্ষেত্রে যে বিক্রিয়াটা হয়েছে এটা SO4 2 হবে। SO4 জিঙ্কের সাথে সালফিউরিক অ্যাসিডের যে বিক্রিয়াটা হয়েছে এটা একটা প্রতিস্থাপন বিক্রিয়া, এটা নিয়ে কোনো সংশয় নাই। প্রতিস্থাপন বিক্রিয়া একটা রেডক্স বিক্রিয়া, এটা নিয়েও কোনো সংশয় নেই। এবং এটা অবশ্যই কোনো প্রশমন বিক্রিয়া না, এটা নিয়ে কেউ কিন্তু কোনো ধরনের মারামারি করার কোনো জায়গা নেই। প্রতিস্থাপন বিক্রিয়াগুলো ওয়ান কাইন্ড অফ ইলেকট্রন আদান প্রদানের মাধ্যমে হয়। তাহলে এটা কি একটা আমাদের প্রতিস্থাপন বিক্রিয়াটা আমাদের রেডক্স রিঅ্যাকশন 1 এবং 2। ক্রায়োলাইট না, ক্রায়োলাইটে ফ্লোরিনের, দেখো ফ্লোরিনের সাধারণত এটা আসলে বের করাও লাগে না। Na3Al F6। এখন সোডিয়াম একটার জন্য 1, তিনটার জন্য +3। অ্যালুমিনিয়ামের +3। যারটা বের করব ওটা হচ্ছে ধরে নিব না 6s। Na3Al F6 না, ক্রায়োলাইট। এরপর আসেন হাইড্রোজেন সালফাইডের সাথে ক্লোরিনের বিক্রিয়ায়। এটা ভাই খুব সহজ বিক্রিয়া, এটা অলরেডি একবার করানো হয়েছে। যে হাইড্রোজেন সালফাইড আছে, ক্লোরিন অণু আছে, এখানে সালফাইড থেকে সালফার উৎপন্ন হবে আর উৎপন্ন হবে 2 অণু HCl। কারণ এখানে সালফাইডের জারণ মান ছিল -2, এখান থেকে সালফার হয়েছে। ক্লোরিনের ছিল 0, এটা ওইখানে -1 হয়েছে। উক্ত এই বিক্রিয়ায় সালফার উৎপন্ন হয়েছে, আমরা চোখেই দেখতে পারতেছি। হাইড্রোজেন উৎপন্ন হয়েছে না, হাইড্রোজেন উৎপন্ন হয় নাই, হাইড্রোজেন ক্লোরাইড উৎপন্ন হয়েছে 1 এবং 3। বান্নতে দেখেন এইটা রে 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 রে। তোমার হাইড্রোজেন সালফাইডে বলছে সুপ্ত যোজনী কত? কোনো কিছু সুপ্ত যোজনী আমরা কিভাবে বের করি? সুপ্ত যোজনী হচ্ছে সক্রিয় যোজনী
আর হচ্ছে সর্বোচ্চ যোজনীর মধ্যে পার্থক্য। সর্বোচ্চ যোজনী প্লাস হচ্ছে 6, আর সক্রিয় যোজনী এখানে 2 ব্যবহার করা হয়েছে। সক্রিয় যোজনী কত এখানে 4 আসতেছে। ওকে, এটা 4। কোন দুটি যোগে হাইড্রোজেনের জারণ মান যথাক্রমে +1 এবং কি -1? একদম সহজ। এই ক্ষেত্রে তুমি সবগুলো অপশনই যদি জারণ মান নিয়ে কিন্তু তোমরা মোটামুটি পারো। যেমন অ্যামোনিয়া এবং ফসফিন এই দুইটার ক্ষেত্রেই কিন্তু জারণ মান আমাদের হাইড্রোজেনের +1ই। ইভেন এটার ক্ষেত্রেও হাইড্রোজেনের +1, এটাও +1, এটাও +1, এখানেও +1, এখানেও +1। বাট আমরা জানি ধাতব হাইড্রাইডে এই সোডিয়াম হাইড্রাইড যেটা আছে এখানে হাইড্রোজেনের জারণ মান, ধাতব হাইড্রাইডে হাইড্রোজেনের জারণ মান কত? +1, যদি -1। ঠিক আছে, ধাতব হাইড্রাইডে যেমন ক্যালসিয়াম হাইড্রাইড হোক বা সোডিয়াম হাইড্রাইড হোক এগুলার ক্ষেত্রে হাইড্রোজেনের জারণ মান হচ্ছে -1, বাট সবসময় হচ্ছে কি নর্মালি +1। বুঝা গেছে? শুনছেন? ওকে, ক্লিয়ার? এখন আমরা যে এমসিকিউ দেখব এটা হচ্ছে এইটা। হ্যাঁ, তো ফেরিক নাইট্রেটের সাথে যদি আমি সোডিয়াম হাইড্রোক্সাইড যোগ করি, এখানে যে ঘটনাটা ঘটে, এই ফেরিক নাইট্রেট যেটা আছে এটা 3 অণু সোডিয়াম হাইড্রোক্সাইডের সাথে বিক্রিয়া করে। বিক্রিয়ার মাধ্যমে সে ফেরিক হাইড্রোক্সাইডের সবুজ অতক্ষেপ সৃষ্টি করে আর সোডিয়াম নাইট্রেট তৈরি করে। ওকে, এই সবুজ এখানে কোন অতক্ষেপ তৈরি করে? সবুজ কালারের। ওকে, আর নিচের কোনটি জারণ সম্ভব? এখানে প্রত্যেকটারই জারণ আদৌ সম্ভব কিনা আমরা একটু দেখি। দেখো, যেমন Fe2+, Fe3+, Sn2+। এটার থেকেও আমার Fe+3 আসতে পারে, কপার +2 আসতে পারে, Sn+4 আসতে পারে। ঠিক আছে, অর্থাৎ এইখানে সে একটা ইলেকট্রন ছাড়তেছে, এখানে সে একটা ইলেকট্রন ছাড়তেছে, এখানে সে 2টা ইলেকট্রন ছাড়তেছে। অর্থাৎ প্রত্যেকটাই এখানে সঠিক, প্রত্যেকটারই জারণ সম্ভব এখানে। ওকে, প্রত্যেকটারই এখানে জারণ সম্ভব। ওকে, চুনের পানিতে অতিরিক্ত কার্বন ডাই অক্সাইড যোগ করলে নিচের কোনটি উৎপন্ন হয়? এখানে বেসিক্যালি এটা উৎপন্ন হবে ক্যালসিয়াম বাইকার্বনেট।
ওকে, বিক্রিয়াটিতে জারিত কি হয়েছে? যার জারণ মান বৃদ্ধি পাবে সেই জারিত হয়েছে। এখানে ম্যাগনেসিয়াম থেকে জিঙ্ক সালফেটের সাথে বিক্রিয়া, ম্যাগনেসিয়ামের জারণ মান ছিল +2, সরি ম্যাগনেসিয়াম হচ্ছে 0, এখান থেকে সে গেছে ম্যাগনেসিয়াম সালফেটে অর্থাৎ +2 আর জিঙ্ক 2+ থেকে জিঙ্কে আসছে। ঠিক আছে, কার জারণ মান বৃদ্ধি পাইছে? এখানে জারণ মান বৃদ্ধি পাইছে ম্যাগনেসিয়ামের, ম্যাগনেসিয়ামের 0 থেকে +2 তে গেছে, তাহলে ম্যাগনেসিয়াম জারিত হয়েছে। কোনটি জারিত হয়েছে বলছে না? পানি শূন্য অবস্থা, এটা আমি অলরেডি বলে আছি, এটা সাদা হবে, এটা অলরেডি আমি তোমাদেরকে আগেই বলছি। কোনটি নন রেডক্স বিক্রিয়া, অর্থাৎ কোন ধরনের ইলেকট্রন আদান প্রদান হয় না এরকম বিক্রিয়াগুলোর মধ্যে কোনটি এখানে আছে? অবশ্যই প্রশমন বিক্রিয়া। সংযোজন, বিয়োজন, দহন, প্রতিস্থাপন এগুলো সব জারণ বিক্রিয়া, জারণ বিজারণ বিক্রিয়া। বিক্রিয়াটিতে বিজারক কয়টি ইলেকট্রন ত্যাগ করে? এখানে বিজারকটা বেসিক্যালি হচ্ছে, দেখো এই যে কার্বন থেকে কার্বন মনোক্সাইডে গেছে, অধাতুর মধ্যে একমাত্র কার্বন আছে, সে কিন্তু বিজারক। অধাতু হওয়া সত্ত্বেও সেই কি বিজারক। এই যে বিজারক আছে, সেই কার্বন থেকে তার জারণ মান ছিল 0, এখানে কার্বন মনোক্সাইডে যে যখন আসছে তখন তার জারণ মান কি +2, মানে সে কয়টা ইলেকট্রন ছাড়ছে? অবশ্যই 2টা ইলেকট্রন ছাড়ছে। তার ঘটেছে জারণ বিক্রিয়া, আর যার জারণ বিক্রিয়া হয় সে হচ্ছে কি বিজারক। ঠিক আছে, অ্যান্টাসিডে কোনটি থাকে? অ্যান্টাসিডে সাধারণত ম্যাগনেসিয়াম অক্সাইড থাকে, অ্যালুমিনিয়াম অক্সাইড থাকে। কি কি আছে এখানে? হ্যাঁ, ম্যাগনেসিয়াম অক্সাইড আছে, এটা লেখা দরকার নেই। ক্ষারজাতীয় ওষুধ পাকস্থলে HCl কে প্রশমিতে সাহায্য করে, ম্যাগনেসিয়াম অক্সাইড, ওখানে অ্যালুমিনিয়াম অক্সাইড থাকে। এই বিক্রিয়াটা যে অ্যালুমিনিয়াম নাইট্রেটের সাথে এই সোডিয়াম হাইড্রোক্সাইডের বিক্রিয়ায়, এখানে একটা ছোট হাতের এটা কত? এটা হচ্ছে 3। বিক্রিয়ায় অ্যালুমিনিয়াম হাইড্রোক্সাইড উৎপন্ন হয় আর 3 অণু সোডিয়াম নাইট্রেট উৎপন্ন হয়। ঠিক আছে, বলছে এর মানটা কত? এর মানটা এখানে 3। নিম্নের কোনটিতে জারণ বিজারণ ঘটে? দেখো, অর্থাৎ রেডক্স রিঅ্যাকশন কোনটা বলছে? এটা কোনটা আমাদের? অবশ্যই দহন বিক্রিয়া। আর বাকি 3টা নন রেডক্স। ওকে, এই বিক্রিয়ায় HCl এর সাথে আমরা যেহেতু জানি এটা যে বিক্রিয়া দেয়া আছে এটা একটা আর্দ্র বিশ্লেষণ বিক্রিয়া, আর্দ্র বিশ্লেষণ বিক্রিয়া কিন্তু নন রেডক্স বিক্রিয়া, তাই এখানে কোনো ইলেকট্রন আদান প্রদান ঘটে নাই। এবং এখানে যেটা হচ্ছে অদক্ষে পড়বে কিনা, এখানে একটু কি ভুল লিখছে? এটা এখানে কি কি অপশন আছে? এই দুইটা হইতে পারে, যেহেতু 1 নাম্বারটা হচ্ছে না। ঠিক আছে, যে অ্যালুমিনিয়াম
অ্যালুমিনিয়াম ক্লোরাইডের অধক্ষেপ পড়তে পারে এবং এই বিক্রিয়ায় তাপ উৎপন্ন হয়, যেহেতু পানি উৎপন্ন হয় অ্যাসিড এবং ক্ষারের বিক্রিয়া, একটু সরি এটা প্রশমন বিক্রিয়া, তো এটা এই দুটো সঠিক, হ্যাঁ এই দুটোই সঠিক 2 আর 3। এটা একটা প্রশমন বিক্রিয়া, তাপ উৎপন্ন হবে, অ্যালুমিনিয়াম অক্সাইডের অধক্ষেপ পড়বে। আর তীব্র অ্যাসিড এবং ক্ষারের বিক্রিয়ায় প্রশমন তাপের মান কত? প্রশমন তাপের মান ফিক্স 57.34 কিলো জুল পার মোল, 57.34 কিলো জুল পার মোল। যখন দুজনই তীব্র, যদি একটা উইক হয় এই মানটা কিন্তু কিছুটা কমে যাবে, ঠিক আছে, কিছুটা কমবে। আর এখানে যেটা দেয়া আছে দেখো, একটা জারণ মান নির্ণয় করি, Na2S4O6, এটার নাম হচ্ছে সোডিয়াম টেট্রাথায়োনেট। তাহলে এখন যার জারণ মান নির্ণয় করব, সোডিয়াম একটার জন্য 1, দুটার জন্য 2, সালফার একটার জন্য x, দুটার জন্য 2x, অক্সিজেন -2 × 6 = 0, বা +2 2x -12 2x = হচ্ছে +10, বা x = হচ্ছে 2 +2.5, ঠিক আছে। ওকে, দেখেন আমরা অনেকগুলো এমসিকিউ দেখছি, প্রায় 65 অ্যারাউন্ড, এবং এই 65 অ্যারাউন্ডের মধ্যে আমি সবগুলা টপিককে কভার করেই তোমাদের জন্য এমসিকিউ গুলো সাজানোর চেষ্টা করছি, হ্যাঁ, এবং আশা করি আমার পড়ানোর টপিকগুলোর মধ্যে থেকেই আসবে। এবং এই বিশ্বাস নিয়েও যদি তুমি সবগুলো এমসিকিউ করো, দেখো বিশ্বাসটা সবচেয়ে বড় ইম্পর্টেন্ট। তুমি বিভিন্ন জায়গায় না সাঁতরেয়া, বিভিন্ন জায়গায় সাজেশন না খুঁজে, যদি লাস্ট মুহূর্তে তোমার সামনে আসা জিনিসগুলা যদি তুমি ওগুলার প্রতি আশ্বাস এবং বিশ্বাস রেখে তুমি যদি এগিয়ে যাও, এখন মনে করো কেউ পটাশিয়াম পারম্যাঙ্গানেট পড়াইছে, কেউ পটাশিয়াম ডাইক্রোমেট পড়াইছে, এখন তার পড়ানো থেকে পটাশিয়াম পারম্যাঙ্গানেটটা তোমার লাকিলি পরীক্ষায় চলে আসছে, ইট মিনস এটা কিন্তু তার সাজেশন না, বাই ডিফল্ট হয়ে গেছে। কিন্তু তোমাকে যদি জারণ মান নির্ণয়টা পারো, এবার হোয়াট এভার যেটাই দাও, তুমি যদি ওটা পড়ে পেরে আসতে পারো, এটা দিস ইজ দ্য মোস্ট ইম্পর্টেন্ট থিং। তো এই চ্যাপ্টারে আমি হয়তো 65 করাইছি, আরো বেশিও করানো, আরো কমও করানো যায়। তো ধারাবাহিকভাবে তোমাদের দুইটা চ্যাপ্টারে সুন্দর মতো দেওয়ার চেষ্টা করছি। তো তোমরা অবশ্যই ক্লাসগুলো কেমন লাগতেছে, ক্লাসগুলো যদি তোমার কোনো ধরনের পরীক্ষার চলাকালীন কোনো ধরনের উপকারে আসে, অবশ্যই আমাকে জানাবা। তোমাদের এই জানানো জিনিসগুলো আমাদের পরবর্তী ক্লাসের মোটিভেশন হিসেবে কাজ করবে, অনুপ্রেরণা হিসেবে কাজ করবে, এবং তোমাদের জন্য অনেক দোয়া থাকলো। তো সবাই ক্লাসে ভালো করে দাও, মানে করে ফেলো। তো স্টিল দেন, পরবর্তী ক্লাসের আগ পর্যন্ত দেখা হবে সামনে কোন একটা ক্লাসে, তোমাদের খনিজ সম্পদ এবং মানে জীবাশ্ম জ্বালানি যেটা, ওইটা নিয়ে দেখা হবে। সবাই ভালো থেকো। তো সবার জন্য অনেক অনেক দোয়া রইলো। আজকের ক্লাসটা এতটুকুই থাকলো।